You are watching Step Presents Starbuzz. মেঘ মিলনে চেরা করোনা মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে। জেডি নামে একটা ছেলে আছে, মানে জাহিদুর নাম, ফুল ফর্ম মানে জেডি বলে ডাকি। ওর একটা গানের নাম 2%। আমার লাইফের প্রথম সময়ে তো আমি ওরকম সাপোর্ট পাইনি। আমি চাই যে তারা জানি সেটা ফেস না করুক। ডুবে 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 এটা করে দিলে কপিরাইটার খায় না, কারণ ম্যাচ করে না। গানের সাথে যুক্ত ছিলাম না আমি, মানে প্রথমে ছিলাম স্কুল লাইফে একরকম, তারপর ছবি আঁকতাম, ছবি আঁকা ফার্স্ট হলাম, দেন ব্যাডমিন্টন খেলার শখ জাগলো, সেটা চ্যাম্পিয়ন হলাম। এগুলো আপনার লেখা শুরু করে আমাকে, হ্যাঁ আপনি জীবনে অ্যালবাম বের করেন, আমরা অ্যালবাম কিনবো, আপনার অ্যালবাম মার্কেট বিক্রি হবে। তাই আমি আম্মু এসে বললাম আমি গান করতে চাই। আম্মু অনেকক্ষণ তাকায় আছে আমাকে। পরে আমি গায়ে শুনেছি গগনে কৃষ্ণ এরকম একটা গান। পরে গানটা গাওয়ার পরে ম্যাডাম বললো তুমি গানটাই, তুমি তো কথা বলতেছিলে, দুষ্টামি করতেছিলে, গান কখন শুনলা? মানে অ্যালবাম তৈরি করার পর আর কি, গানটা রেকর্ড করার পর 2010-এ ছায়ানটে আমি ভর্তি করি। প্রথম তো মেঘ অভিনয়, কিন্তু মজা বেশি কি মেঘ অভিনয়ের পর কন্যা মিউজিক ভিডিও করলাম, 9 বছর করলাম, তারপর দিলামার করলাম। সবাই জানতো আমি গানের মডেল, মানুষজন আমার গান শুনতেছে, ফ্যান ফলোয়ার আছে, ওইটা ডিফারেন্ট। কিন্তু ইন্ডাস্ট্রিতে যে ইউটার্ন না, ওটা মিথ্যা শিখাইতে হয়েছে। অন্তর পুইরা গেল কবে, ধোকায় ডুইবা নিল নদে, আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া, ও নয়ন ভোলা না রে যায় না পারা। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি। চলে আসছে আমি, মানে আমাকে স্রোত নিয়ে গেছে। আমি তো এই মানে যে আমি ঘটনাগুলো বললাম, এটার সাথে তো গান তো যাইতেছে না, একদম যাচ্ছে না। গ্যাঞ্জাম ভাই আর কি, সেটা পার্থ ভাই না ভাই, সে আবার মানে কিরকম সব কথা হ্যাঁ বলে আর কি, মানে মিস্টেরিয়াস আর কি। শুনি না, হ্যাঁ আমি হ্যাঁ কি আমি গেছি, কি আমি কি বলো তুমি, তুমি গাইছো? সচরাচর দাড়ি গাড়ি না, এটা ব্যাপারটা হচ্ছে মাথাটা করছি, এটা অদ্ভুত ব্যাপার না, মাথার সাথে দাড়িও পুরো ক্লিন শেপ করছি। সো ওই লুকটা আমাকে কেমন লাগতে পারে, মানে লিফটের ওই যে থাকে না, লিফটের যে দেয়ালের মধ্যে সাউন্ড বিট বাজায় আমি একটা গানের একটা মাথা বানাই ফেলছি, মুখ বানাই ফেলছি, এরকম হয়েছে। তো আমি জাস্ট বসে, আম্মু বকা দিচ্ছে, এটাই আমার পাগলা, আম্মু বকা দিচ্ছে, এই তুমি এটা করছো, অন্তর পুইরা গেল কবে। আমার গানটা সুন্দর না? বাংলাদেশের মিউজিকটাকে ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করতে চাই। অলরেডি কিন্তু টি সিরিজ থেকে আমার একটা গান আসছে। হ্যালো এভরিওয়ান, স্টেপ প্রেজেন্ট স্টারবাজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তমা রশিদ। আজ আমাদের সাথে রয়েছে এমন একজন মানুষ যিনি খুব জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, আমার খুব পছন্দের, এবং জানি পাশাপাশি আপনাদেরও ভীষণ পছন্দের এমনই একজন, যার গান শুনলেই আমাদের কাছে মনে হয় গানটা শুনতে থাকি এবং গানের ভেতরে সবসময় আমরা হারিয়ে যাই, কখনো ডুবে যাই, ডুব দিয়ে উঠে যায়। তিনি হচ্ছেন আমাদের সবারই পছন্দের তানজিব সারোয়ার। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। বিশেষ করে ভালো লাগাটা বেশি কাজ করছে, যার গান সবসময় হেডফোন গুজে কানে দিয়ে শুনতে থাকি, তাকে সামনে পেয়েছি। আজকে অনেক গান শুনবো, আপনার কাছে প্ল্যান করে রেখেছি। সো শুরুতে একটা গান দিয়ে শুরু করতে চাই। শুরুতে তাহলে শুরুর গানটাই গাই। নিশ্চয়। বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই, আসতো যদি বিভীষিকা, খুঁজেও পেতে না আমায়। Step, 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 step is on a stress. Shabba lights, step, 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 super hit. মেঘ মিলনে চেরা করোনা মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে। দারুণ একটা সুন্দর গান দিয়ে আমরা শুরু করলাম। এবার জানতে চাবো এখনকার জীবন কেমন যাচ্ছে, ব্যস্ততা, সাম্প্রতিক সময়ের কাজ কেমন যাচ্ছে সব? কাজ তো অনেক হচ্ছে। মুভির গান তো সুরঙ্গের পরে আরেকটা গান করলাম, পায়েল সিনেমার একটা গান, এটা আমি আর কুণাল আপু ডুয়েট গিয়েছি। আর অবন্তী স্মৃতি আমার ডুয়েট একটা।
তারপর পার্সা নামে একটা মেয়ে আছে, ওর সাথে একটা ডুয়েট, কর্ণাপুর সাথে একটা ডুয়েট, আরো কোম্পানির আরো সলো, এগুলো তো ডুয়েট বললাম, আর সলো অনেকগুলো গান আছে, ওগুলা এখন মিউজিক ভিডিও হবে সামনে আর কি, তারপর এটা রিলিজ করবো আর কি, এরকম প্ল্যান। আচ্ছা, এখন কি কেবলমাত্র এই প্লেব্যাক গান নিয়ে ব্যস্ততা, নাকি আরো অন্য কিছু নিয়েও টুকটাক কাজ করার চিন্তা আছে? না, টুকটাক আমার তো বিজনেস আছে আর কি, পার্সোনাল মানে ফ্যামিলি বিজনেস আমার ভাইয়ের সাথে, সো ওইটা নিয়েও ব্যস্ততা। আর হচ্ছে গিয়ে কিছু নিউ আর্টিস্ট নিয়ে কাজ করার প্ল্যান করতেছি, যেমন র্যাপ সং। আমি অলরেডি করেছি একটা গান, জেডি নামে একটা ছেলে আছে, মানে জাহিদর নাম, ফুল ফর্ম মানে জেডি বলে ডাকি। ওর একটা গানের নাম 2%। আচ্ছা, ওই গানটা আমি রিলিজ করছি আর কি আমার মিউজিকে। সো আমি ওদের নিয়েও কাজ করার সামনে প্ল্যান করছি। আর আরও যারা নতুন যারা আসছে ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য সুর কথা, যেহেতু আমার কাছে সুর কথা আমি করি, সো তাদের জন্য কেন না আমি করবো। কারণ আমি আমার লাইফের প্রথম সময়ে তো আমি ওরকম সাপোর্ট পাইনি। আমি চাই যে তারা জানি সেটা ফেস না করুক আর কি, আমি তারা যেন সাপোর্টটা পাক সিনিয়র কারোর কাছ থেকে, যেন তারও ক্যারিয়ারে কিছু করতে পারে। ভাই, যে দীর্ঘ সময় ধরে সঙ্গীত অঙ্গনে আপনার যাত্রা, বিভিন্ন যুগ দেখেছেন সঙ্গীতে, কি মনে হয় বর্তমানে এই প্রজন্মের কাছে সঙ্গীত ব্যাপারটা কি, বা এখানে কি আগের মতোই মিউজিকটাকে কাজে লাগানো সম্ভব হচ্ছে, নাকি পুরো টেস্ট বদলে গেছে? এখন মিউজিকের ব্যাপারটা হচ্ছে, মিউজিক ডিউরেশন আগে যেমন আমরা 2 অন্তরা করতাম, 4 মিনিট 5 মিনিটের গান ছিল, মানুষের একটা ধৈর্য ছিল। এখন গান আমরা শর্ট করতে করতে 3.5 মিনিট করে ফেলছি। তো 3.5 মিনিটের মধ্যে বেশিরভাগই অন্তরা 2টা দেওয়া যায় না, মানে যদি আমি গানটা রিপিট করি আবার স্থায়ীটা, সো সেক্ষেত্রে গানটা হচ্ছে গিয়ে 3.5 মিনিট করি, তো 1 অন্তরাই হয়, এরকম হয়েছে। আর দেখা যায় রিলস, তারপর টিকটকের জন্য গানের যে অরিজিনাল যে ট্র্যাকটা, এটা দেখা যায় রিলস বা টিকটকের কপিরাইট খাবে, এই জন্য তার স্কেলটা আপ আর ডাউন করে দেয়, লোফি করে দেয় আর কি। মানে আমার গান হচ্ছে ডুবে ডুবে ডুবে, এটা করে দিলে কপিরাইটটা খায় না, কারণ ম্যাচ করে না। সো এই ব্যাপারগুলো আর কি আমরা ফেস করি এখন। সো যারা গান শোনার আসলে ভালো গান বের হলে আসলে শুনে, বাট প্ল্যাটফর্ম ভাগ হয়ে গেছে আর কি, টিকটক থেকে আর কি, টিকটক দিয়ে প্রমোশন হয় গান মেবি। ভাইয়া, এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আসলে আপনি বলেও দিয়েছেন খানিকটা, তারপরে জিজ্ঞেস করছি, এই যে আপনি বললেন যে অনেক সময় আপনার মৌলিক গানটাকে একটু স্কেলটাকে আপ বা ডাউন করছে, লোফি স্টাইল করে পুরো বদলে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে গান সেটা ভাবার্থ সেটা, কিন্তু আপনার কণ্ঠ সেটা বটগুলো ধরতে পারছে না, যেটা কপিরাইটের ক্ষেত্রে একটা বড় বাধা, যে আপনি আপনার প্রাপ্য সেই ব্যাপারটুকুতে পৌঁছাতে পারছেন না। কিন্তু একই সাথে এই যে টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে এখন দেখা যায় অনেক পুরনো গানও হঠাৎ করে ভাইরাল হয়ে যাচ্ছে নতুন করে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এটা ভালো সাইড, একটা টিকটক একটা ভালো সাইড। যদি টিকটক ভালোভাবে মানুষ, আমি যে কোনো প্ল্যাটফর্মে সেটা খারাপভাবে যে কোনোভাবে ইউজ করা যায়। একটা টিভিতে আমি ভালো জিনিসও দেখতে চাইতে পারি, একটা চ্যানেলে খারাপ জিনিসও চোখে আসতে, হ্যাঁ। সো আমি চাই টিকটকে গানগুলো ইউজ হোক, কিন্তু ভালো জায়গায় ইউজ হোক, ভালো কন্টেন্ট থাকলে সেটা আমিও দেখে আমারও ভালো লাগে। আর যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে টিকটক থেকে গান যে প্রমোশন হয়, আমার কথা হচ্ছে যে মানে গানটার স্কেল চেঞ্জ বা এটা না করাই ভালো, অরিজিনালটাতে করলেই তো হয়। ওই যে কপিরাইটের ব্যাপার, এই জন্য অনেক সময় তেমনটা হয়ে উঠছে। যাকে এই প্রসঙ্গ নিয়ে আরো কথা বলবো, তার আগে একটা গেম সেগমেন্টে যেতে চাই। ওকে ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট অদ্ভুত টুরে। অদ্ভুত টুরে এই সেগমেন্টে ভাই কিছু অদ্ভুত প্রশ্ন আপনাকে করব, সেগুলোর উত্তর দিতে হবে। আমি আপনার জন্য কিছু হিন্টসও দিয়ে দিব। প্রথম অদ্ভুত প্রশ্ন, কোন কথায় কোনো প্রশ্ন থাকে না কিন্তু আমরা উত্তর আশা করি? এমন যে কথা যেটাতে কোনো প্রশ্ন থাকে না কিন্তু আমরা উত্তর আশা করি। তো ভয়ঙ্কর, এগুলো আমি কম পারি আর কি। না না, এটা খুবই ইজি, আমি আপনাকে হিন্ট দিচ্ছি। এটা এমন একটা কথা যে কথাটা আমরা অন্য মানুষকে বলি, এবং বলার পর আসলে এই বাক্যটাতে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই বা প্রশ্নসূচক কিছু নেই, তবু এটার একটা উত্তর আমরা আশা করি। প্রশ্ন তাহলে ওটা কোনো প্রশ্ন না, কিন্তু আমরা বলার পরে আমরা ওটার কাছ থেকে একটা উত্তর আশা করি। বিশেষ করে এই শব্দটা ছেলেরা মেয়েদেরকে বলে, মেয়েরা ছেলেদেরকে বলে, এবং কিছু বয়স যেমন টিনেজাররা তারা একটু বেশি আর কি এই বাক্য নিয়ে উদাসীন থাকে। উত্তর আছে, তাহলে উত্তরটাই তো উত্তর, মানে উত্তরটা উত্তর কিন্তু বাক্যটা প্রশ্ন না। এটা পারবো না আমি। এটা অনেক ইজি, আমি আবারও বুঝিয়ে বলি। এটা এমন একটা বাক্য, ধরেন আগে বলে দিতে তুমি আমাকে। না না, এটা আপনি পারবেন। এটা এমন একটা বাক্য, ধরুন আপনি কাউকে বলছেন এই বাক্যটা, আপনি তার কাছে আসলে একটা উত্তর আশা করেন এই বাক্যটা বলার। ভালোবাসি, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, উত্তর আশা করা হয়। আচ্ছা, হ্যাঁ, পেরেছেন আপনি, এটা কংগ্রাচুলেশনস। পরের প্রশ্ন, এমন কি জিনিস আছে যা লেখে কিন্তু পড়ে না? এমন কি জিনিস লেখে পড়ে না?
লেখাপড়া। না না, এমন কি জিনিস যেটা নিজে লিখে কিন্তু কোনো কিছু পড়তে পারে না, লিখে? কলম। কলম। এটা হয়েছে। পরের প্রশ্ন, এমন একটা শব্দ বলুন যা উল্টো বললেও অর্থ একই হয়। উল্টো বললে অর্থ একই হয়। সোজা করে পড়লেও যা, উল্টো করে পড়লেও তা। এমন অনেকগুলো শব্দই আছে। ওয়াও। ওয়াও হতে পারে, ওয়াও হতে পারে। উল্টো করে বলতে সেম। হ্যাঁ সেম, সো ওয়াও হতে পারে। পরের প্রশ্ন, সুপার গ্লু কেন প্যাকেট বা টিউবে আটকায় না? মানে ওটা তো আমরা বাইর করলে দেখি যে কোনো কিছু জোড়া তালে হাতে আটকে যায়, কিন্তু প্যাকেট বা টিউবের ভেতরে কেন আটকে থাকে না? কারণ ভিতরে তো বাতাস ঢোকে না, তাই। গ্রেট। ওকে, পরের প্রশ্ন, কোন রং প্রথমে চোখে পড়ে? লাল। না। কোন রং? হ্যাঁ, এটার একটা সুন্দর হিন্ট হচ্ছে, আপনি দেখবেন যে বেশিরভাগ বিজ্ঞাপনী জায়গাগুলোতে এই রংটি ব্যবহার করা হয় চোখে পড়ানোর জন্য। সেটা প্রচ্ছদ হতে পারে, মোড়ক হতে পারে, ব্যানার হতে পারে। রেডিয়াম কালার। রেডিয়াম কালার হতে পারে, বাট রেডিয়াম তো অনেক কালারেরই আসলে আমরা চাইলে রেডিয়াম বলতে পারি, বাট এটা একটা স্পেসিফিক কালার। আই গেস এই জারের মধ্যে এই যে এই কালারটা টিয়া নিয়ন, যেটা হ্যাঁ। এটাও নিয়ে নিতে পারি। হলুদও একটা অপশন। হলুদ, হ্যাঁ। পরের প্রশ্ন, সাজালে সাজে বাজালেও বাজে রান্নায়ও সে কাজে, সেটা কি? সাজালে সাজে বাজালে বাজে রান্নাতেও কাজে আসে, সেটা কি? রান্নাতেও কাজে, সাজালে সাজে বাজালে বাজে। কলসি। রান্নায় কাজে আসে না কলসি। আচ্ছা, হাড়ি। মাটির হাড়ি হয়েছে। পরের প্রশ্ন, আমি যাকে মামা বলি আমার বাবাও তাকে মামা বলে, আমার মাও তাকে মামা বলে, সে কে? আমি তাকে মামা বলি, আমার বাবা মাও তাকে মামা বলে। এমনকি একটা ছোট্ট হিন্ট, পৃথিবীর সবাই তাকে মামাই বলে। মামাকে না, আমার মামাকে তো আমার বাবা মা মামা বলবে না, বা অন্য কেউ মামা বলবে না, বাট এই জিনিসটাকে সবাই মামা বলে, এবং এই মামা নিয়ে গানও সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে। আমরা তো ফ্রেন্ডের ফ্রেন্ড মামা বলে ডাকি এরকম। না, এটা হচ্ছে এমন একটা জিনিস, মানুষ না, কোনো একটা জিনিস যাকে আমরা মামা বলি। রিসেন্টলি একটা গানে সেই শব্দটা উঠে এসেছে। তো সবগুলো পারলাম। এটা আকাশে থাকে, আকাশে থাকে এই মামা। চাঁদ মামা। চাঁদ মামা, একদম ঠিক। পরের প্রশ্ন, কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলেই তা ফিরে পায়? কে সকালে মাথা হারায় রাত হলেই মাথা ফিরে পায়? সকালে মাথা হারায় রাত হলে মাথা ফিরে পায়, এটা তো অবশ্যই সানলাইটের সাথে জড়িত আছে এটা কিছু এরকম। সানলাইটের সাথে জড়িত বলতে পারেন, তবে আরো ভালো উদাহরণ দিতে পারি, এটা আমাদের মানে বাসার ভেতরে থাকে এবং প্রতি রাতেই আমাদের সেই জিনিসটির প্রয়োজন পড়ে ঘুমানোর জন্য। এই জন্য আমরা এটাকে বলি যে রাত হলে তার মাথা থাকে, সকাল হলে মাথাটা তার কাছ থেকে উঠে যায়। বালিশ। বালিশ, পেরে গেছে। পরের প্রশ্ন, কোন হাঁস পানিতে নামে না? কোন হাঁস পানিতে নামে না? এটা এমন একটা হাঁস যেটা পানিতে নামে না, তবে বইয়ে থাকে, আমরা পড়তে পারি এমন একটি হাঁস। বইয়ের পাতায় পাতায় থাকে এই হাঁস। যেমন আপনিও এই হাঁস হয়ে যাবেন আজ থেকে, মনে করুন 100 বছর পর। ইতিহাস। ইতিহাস, আপনি এই হাঁস হয়ে উঠবেন। এমন কি আছে যে আপনি প্রতিদিন কাটান কিন্তু ছোট হয় না? প্রতিদিন কাটি ছোট হয় না। কাটি ছোট হয় না। প্রতিদিন কাটান কিন্তু ছোট হয় না। চুল। চুল কি আপনি প্রতিদিন কাটতে পারবেন? দাড়ি তো অনেকে প্রতিদিন কাটে, কিন্তু ওটা ছোটও তো হয়ে যায়। প্রতিদিন দাড়ি কাটে? আচ্ছা, অনেকে ক্লিন শেভ করে রাখে না, হ্যাঁ প্রতিদিন কাটে কিন্তু ছোট হয় না। না না, এটা অন্য কিছু। প্রতিদিন কাটান কিন্তু ছোট হয় না, এটা একটা মেটাফর অর্থে ব্যবহার করা। এটা আসলে এমন কিছু বোঝাচ্ছে যেটাকে আপনি অতিবাহিত করছেন এবং সেটাকে কখনো আপনি ধরতে পারছেন না, ব্যাপারটা এরকম। মানে জিনিসটা তার গতিতে চলতেই থাকে এবং আপনি সেই গতির ভেতর দিয়ে যান, কিন্তু সময়। পেরে গেছেন। অদ্ভুত প্রশ্নগুলোর সবগুলোর আমরা করে ফেলেছি, আপনি বেশ অনেকগুলোর উত্তর পেরেছেন। অদ্ভুতরে থেকে এখন বিদায় নিচ্ছি, তবে এবার আবারও চলে আসি। অনেকগুলো না, সবগুলো। একটা দুটো একটু ছুটে গেছে এদিক সেদিক, কিন্তু হয়েছে, পরীক্ষায় পাস। এবার একটু যেতে চাই অনেক আগের কিছু প্রসঙ্গে। ঠিক যখন গানটা শুরু করা, নিজের জীবনের সাথে গানটাকে যুক্ত করা কিভাবে হয়েছিল সেই গল্পগুলো। গানের সাথে যুক্ত ছিলাম না আমি, মানে প্রথমে ছিলাম স্কুল লাইফে একরকম, তারপর ছবি আঁকতাম, ছবি আঁকা ফার্স্ট হলাম, দেন ব্যাডমিন্টন খেলার শখ জাগলো, সেটা চ্যাম্পিয়ন হলাম। ফুটবলে ক্লাবে ডিফেন্সে খেলতাম, মানে অ্যাথলেটিক যা যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, এবং ছবি আঁকাটা ছিল ডিফারেন্ট আমার। তো সবাই ভাবতো আমি ছবি আঁকবো। তো তারপরে এলাকায় আর কি থাকে না একটা বয়স যে একটু আমি একটু মাস্তানি করবো, এরকম করবো, ওরকম একটা টাইম সবারই থাকে। তা আমি একটু বেশি বেশি করতাম আর কি। আচ্ছা। তো ওরকমই একবার বসুন্ধরা সিটির পিছনে একটা এরকম
কি যে একটা ঝামেলা হয়েছিল, ঝামেলার ওইখানে আমি গেছিলাম, ফ্রেন্ডরা মিলে চা খাচ্ছি, তো সবাই গান গাচ্ছে, কেউ তো আসান ভাই আলো আলো গাচ্ছে, কেউ এ গাচ্ছে ওইটা গাচ্ছে। তা আমার ফ্রেন্ড বলে, তুই না একটা গান বানাইছিস, ওই গানটা গাতো। আমি গেলে না এটা গাও না, বলে সবাই বললো না ভাই গান। তাই আমি গাইলাম যে মেঘ মিলনে চেরা করো না অন্দরমহল লেভেল। পরে বললো ভাই আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি এগুলো আপনার লেখা শুরু করেন। আমাকে হ্যাঁ, আপনি জীবনে অ্যালবাম বের করেন, আমরা অ্যালবাম কিনবো, আপনার অ্যালবাম মার্কেট বিক্রি হবে। তাই আমি আম্মু এসে বললাম আমি গান করতে চাই। আম্মু অনেকক্ষণ টাকা আছে না দিয়ে, আচ্ছা, ও গানের তো মানুষই না, সারাদিন মানে বাইরে 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 ঘুরে বাইরে থাকা। ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি, ঠিক আছে, চায়ের দোকানে চা খাওয়া, এই টাইপের। তো পরে ও গান শিখতে হয়, গান তো পারি, কিন্তু বানাইছি। আমি যখন গান মানে আপুকে শুনেছি, আপু অনেকক্ষণ হাসছে যে আমি গান গাইতেছি এরকম আর কি। মানে আপু ছোটবেলায় হারমোনিয়াম গান শেখা ট্রাই করছে, আমি কিন্তু ট্রাইও করিনি। আচ্ছা, আমি ডিফারেন্ট টাইপের ছিলাম। এমনি এমনি হয়ে গেছে জাস্ট। হ্যাঁ, আমি অটোমেটিক্যালি মানে মিউজিকটা তো ভিতরে ছিলাম, প্রচুর মিউজিক শুনতাম আর কি, অনেক ধরনের মিউজিক শুনতাম আর কি, অনেক জনরার, অনেক ধরনের, অনেক দেশের প্রচুর শুনতাম, কিন্তু গাবো যে এটা চিন্তা করি, কিন্তু শুনতে শুনতে আসে না ভিতরে একটা। ভিতরে গেঁথে যাওয়া। হ্যাঁ, আর এটা তো যার আসে এটা মানে ভিতরে থাকলেই আসে। মিউজিক কোনোদিন মানে জোর করে শেখানো যায় না, জোর করে শিখালে সেটা বোঝা যায় ভয়েসে, যে জোর করে করা। ভেতর থেকে আসছে। পরে আমাকে বললো যে, পরে আম্মু বললো তোমার গান শিখতে হবে। তো বললো যে আমি তো গান পারি, বানাইছি তো, কয় না তোমার গ্রামার শিখতে হবে। তো আমি বাফায় কিছুদিনের জন্য ভর্তি ছিল, পরে বাফা বন্ধ হয়ে গেছিল। পরে বাফায় ভর্তি ছিল, তখন নজরুলে আমি ভর্তি ছিলাম। পর এক ম্যাডাম, আমি তখন ম্যাডাম কি গান গাচ্ছে আমি খেয়াল করিনি, আচ্ছা, আমি কথা বলতেছি, কারো গুতে দিচ্ছে, কম দেয় করতেছি, দুষ্টুমি করা যেটাকে বলে। ওই ম্যাডাম ডাক দিচ্ছে এইদিকে আসো। ম্যাডামের চোখগুলো ক্যাটসাই ছিল, আচ্ছা, ডাক দিয়ে বলে এইদিকে সাথে আরো বলতেছেন যে জি ম্যাডাম, বলে গানটা একটু গাও তো, যেটা আমি গাইছি এতক্ষণ। বলছি ঠিক আছে ম্যাডাম। পরে আমি গায়ে শুনেছি গগনে কৃষ্ণ এরকম একটা গান। পরে গানটা গাওয়ার পরে ম্যাডাম বললো তুমি গানটা তুমি তো কথা বলতেছিলে, দুষ্টুমি করতেছিলে, গান কখন শুনলা? আমি জানি না ম্যাডাম। বলে তুমি লাইফে যদি তুমি গান সামনে আগাও, ভয়েসের যে মেলোডি, তুমি অনেক উপরে যেতে পারবা। ওই কথাটা আমার ফ্রেন্ডের কথা কিন্তু আমার তুই হয় না, মানে তার কথাটা আমার ইউজ যে আমার এটা সিরিয়াসলি এখন, তার মানে বড় কিছু, কারণ ম্যাডাম বলেছে। হ্যাঁ। তারপর আমি চিন্তা করি যে গান করবো, নাহলে কিন্তু এই গানগুলো আমি আরেকটা ফ্রেন্ড ছিল, ওর জন্য আমি শুরু কথা বলছিলাম, আমার গান গাওয়ার প্ল্যানই ছিল না কিন্তু। আচ্ছা, পরে বাফা বন্ধ হয়ে যায়, তারপর তো অনেক দিন পরে অ্যালবাম বের হয়। অ্যালবাম বেরোনোর পর আমি ছায়ানটে ভর্তি হই। আচ্ছা, সেই ছায়ানটে কত 2000 মানে অ্যালবাম তৈরি করার পর আর কি, গানটা রেকর্ড করার পর 2010-এ ছায়ানটে আমি ভর্তি হই। তো তারপর অনেক বছর ওই গুরুজির কাছে এখন আমি শিখি আর কি, মানে বাসায় গিয়ে যখন ফ্রি থাকে, সে একা থাকে এরকম, ওইখান থেকে আমার শুরু যাত্রাটা। এই দারুণ। তার মানে একদম কেউ বুঝতেই পারেনি যে আপনি গানের মানুষ বা গান পারবেন, কিন্তু ওই যে ভেতরে ছিল ওইটাই বের হয়ে এসেছে। সব থেকে বেশি টার্নিং পয়েন্ট লাইফের ছিল কোন গানটি? প্রথম তো মেঘভিলন, কিন্তু মজা বেশি কি মেঘভিলনের পর কন্যা মিউজিক ভিডিও করলাম, 9 বছর করলাম, তারপর দিলামার করলাম। সবাই জানতো আমি গানের মডেল, সিঙ্গার জানতো না। আচ্ছা, সিঙ্গার মানে সিঙ্গারের যে ইউটার্নটা, যে সিঙ্গার ইন্ডাস্ট্রিতে নিউজে যে সবাই জানতো এটা মডেল। আচ্ছা, বেশিরভাগই মানে ভাবতো যে আপনি মডেল হিসেবে কাজ করছেন। তো ছায়ানটে যখন পড়তাম, ছায়ানটের মানুষরা খালি জানতো যে আমি সিঙ্গার আসলে। আচ্ছা, বাকি সবাই জানতো মডেল। বেশিরভাগই আর কি মডেলই জানতো আমরা যে গানের। পরে মিথ্যা শিখালিতে এসে যখন দেখলো যে না এটা সিঙ্গার না, এই মডেল না, এটা সিঙ্গার, সুরকার, গীতিকার, তখন মিথ্যা শিখালি তো প্রথম আলোতে নমিনেশন পেলো অনেক জায়গায়, একটা বিশাল ইউটার্ন, মানে ইন্ডাস্ট্রিতে ইউটার্ন। এমনিতে তো মানুষজন আমার গান শুনতেছে, ফ্যান ফলোয়ার আছে, ওইটা ডিফারেন্ট, কিন্তু ইন্ডাস্ট্রিতে যে ইউটার্ন না, ওটা মিথ্যা শিখালিতে হয়েছে। এই গানটা এবার শুনতে চাই। অন্তর পুইরা গেল কবে, ধোকায় ডুইবা নিল নদে, আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া, ও নয়ন ভোলা না রে যায় না পারা। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি, মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি। দারুণ, আমারও খুব পছন্দের একটা গান এটি, এবং আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই পছন্দের একটি গান, এই জন্যই এটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল। এবং আপনি যেটা বলেন যে একটা ইউটার্ন, বড় ধরনের একটা ইউটার্ন। আমরা আরো একটি গেম সেগমেন্টের পর্যায়ে চলে যেতে চাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি এখন আমাদের গেম সেগমেন্ট জনতা জানতে চায়। হ্যাঁ, যারা
আপনার ফলোয়ার্স রয়েছে যারা আপনাকে পছন্দ করে, তাদের জানতে চাওয়ার জিনিসের শেষ নেই, সেগুলো নিয়ে আমাদের এই বোর্ডটি সাজানো। দর্শকদের উদ্দেশ্য করে একটি করে স্টিকার তুলবেন এবং প্রশ্নটি তাদের বলবেন, এর পাশাপাশি উত্তর। গুগল সার্চ না? গুগল সার্চ। প্রথম প্রশ্ন, তানজিব স্যার ওয়াইফ? না, মানে সিঙ্গেল আমি, মানে সামনে গুড নিউজ থাকলে জানতে পারবেন। আমরা গুড নিউজের অপেক্ষায়। পরবর্তী চিরকুট, আমার এইজ আমার বলে দিই 93 তে জন্ম আমার আর কি। জনতা কি কি জানতে চায়? পরের প্রশ্ন, কিন্তু এক একটার পর একটা বড় হইতেছে। হাইট। 5'10". ওকে, এটাও জনতা জেনে গেল। পরের প্রশ্ন, তানজিব স্যার মিউজিক ভিডিও এটা হিসাব করে নেন। আপনার জনপ্রিয়, আপনার পছন্দের 10টা। আচ্ছা, আমার সিগনেচার 6 মানে আমি যদি বলি মেঘমিলন, দিলামার, মিথ্যা শিখালি, 100 ভালোবাসা, ডুবে ডুবে, আর গাছ ছুঁয়ে বলো। একদম। গাছ ছুঁয়ে বলো তো মিউজিক ভিডিও না, সিনেমার গান, তারপর ওইটা আর কি আমার পছন্দ। এখন রিসেন্টলি খুব ট্রেন্ডিং। পরেরটা, কিন্তু মিউজিক ভিডিও তো অনেক, শেষ নেই। হোম ডিস্ট্রিক্ট? আমার জন্ম ঢাকা, আর আমার আব্বু আম্মুর বাড়ি বরিশাল। বরিশাল মনু। নিউ সং? নিউ সং তো বলেই দিলাম, অনেকগুলো আসতেছে সামনে, দর্শকরা সামনে অবশ্যই পাবে। একটা হিন্ট কি দেওয়া যাবে, এক লাইন গেয়ে? কেন ভাবনাতে আসিস, কেন চুপ করে থাকিস, কিছু বল আমি শুনতে চাই বারে বার। Step, 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 step is our mistress. Shabba like super hit. Step, 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 super hit. এই মন তোর নামে দিলাম, এই মন তোর নামে দিলাম। দারুণ, অ্যানাদার হিট পেতে যাচ্ছি সামনে। বেশি লো স্কেলে ধরে ফেলছে গানটা আর কি। তানজিব সারওয়ার মেঘমিলন রিলিক্স। ওকে, আমার লেখা, আর আমার 99% গানই আমি দর্শকরা বলে আমারই লেখা, আমার সুর। নাটকের গানের বেশিরভাগ গানের সুর কথা মানে করা হয় না, কারণ হচ্ছে তাদের একটা স্ক্রিপ্ট থাকে, তো ওইটার রাইটারকে দিলে দেখা যায় সে ওইটার মতো করে লিরিকটা লেখে, সুরটা আরেকজন করে, মানে লাইক সাজিদ, রেজওয়ান শেখ বা প্রত্যয়, সুরটা ওরা করে, আমি জাস্ট গেয়ে দিয়ে আসি। কারণ আমার গানগুলো তো আমার চিন্তাধারা দিয়ে আসে, এখন নাটকের চিন্তাধারা দিয়ে আমি তো ঠিক। যেমন গাছ ছুঁয়ে বলো গানটা কিন্তু সিনেমার অনেকদিন আগে বানানো, কিন্তু সিনেমার 1 বছর আগে বানানো। আচ্ছা আচ্ছা। পরে রাফিটা শুনে আমাকে একদিন ফোন দিছে, বলে গানটা একটু গেয়ে পাঠান। পাঠানোর পরে ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে। আর রাফির কিন্তু প্রথম মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রিতে মিথ্যা শিখালি। জনতা পরবর্তীতে কি জানতে চায়? দিল আমার, এটারও লিরিক্স? দিল আমার এটা আমার সব অবভিয়াসলি আমার। এবার এটাতে আর কিছু বলার নেই, পরেরটাই চলে যায়। ওকে, কি কনসার্ট পেমেন্ট? এটা ডিপেন্ডস, ঢাকার মধ্যে একরকম, ঢাকার বাইরে একরকম। এখন এটা বলতে গেলে অনেক অনেক প্যাচগোজ বলতে হবে, যে এইখানে গেলে এত, এই প্রোগ্রামে গেলে এত, বা ইনডোর প্রোগ্রামে গেলে এত, এখন এত ডিটেইলস বলা সম্ভব না। ঢাকার বাইরে বেশি, মানে ওইটা বলতে পারি। ঢাকার বাইরে যদি আমি ঢাকার আশেপাশে করি না একটু বেশি আর কি, আর যদি আরো দূরে যাই লাইক চিটাগং একটু বেশি, কক্সবাজার গেলে আরো অনেক বেশি, মানে এরকম আর কি। যারা জানতে চাও তারা পার্সোনালি নক করো। হ্যাঁ, এটা কি ডুবে ডুবে সং? আচ্ছা গাই এটা শুনতে চাই। লিরিকের কথা জিজ্ঞেস করি, এটা লিরিক আমার কথা। আমরা গানটা শুনতে চাই। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানা, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসিলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসিলেও আমি বাসি। দারুণ। শেষ আরেকটি প্রশ্ন আছে, জনতা জানতে চায় যা টপ ভিউ সং। টপ ভিউ সং হচ্ছে গিয়ে 1 নম্বরে হচ্ছে গিয়ে ডুবে ডুবে,
6 কোটি ভিউ, দেন হচ্ছে গাছ শুয়ে বলো 5 কোটি, এই তো তারপর ধাপে ধাপে আর কি মিথ্যা শিখেলি দিলাম আর এইভাবে আর কি। ওকে, আমরা জানতে পেরে গেছি জনতা যা যায় জানতে চায় আপনার কাছ থেকে। এবার আর জনতার কোনো কিছু জানবো না, তবে জানতে চাই যদি গানের মানুষ না হতেন তাহলে কি হতো? আমার তো ইচ্ছে ছিল অ্যাথলেটিক হওয়ার, মানে কোনো একটা ফুটবল বা কিছু, নাইলে আমার বাবার ইচ্ছা ছিল, মানে আমার সবচেয়ে আর্মি অফিসার হওয়ার। আচ্ছা, মানে যদি গানে না আসতেন তাহলে আর্মি অফিসার হতে পারতেন। তো এখন কি মনে হয় যে গানে এসে তো পারফেক্ট লাইফ লিড করছে? এটা তো চলে আসছে, আমি মানে আমাকে স্রোত নিয়ে গেছে। আমি তো এই মানে যে আমি ঘটনাগুলো বললাম এটার সাথে তো গান তো যাইতেছে না, একদম যাচ্ছে না। প্রথম যখন গান আসলে আপনি রিলিজ করলেন, তারপরে পরিবারের মানুষ, মানে বৃহত্তর পরিবার, বাবা মা তো ততদিনে জেনে গেছে আপনি গানের মানুষ হতে যাচ্ছেন, কিন্তু থাকে না অন্যান্য আত্মীয় স্বজন, আশেপাশে বন্ধু বান্ধব যারা আপনাকে দূর থেকে দেখে, কাছ থেকে জানে না, তাদের রিয়াকশন কেমন ছিল? তারা খুব অবাক হয়েছে যে আমি গান করছি। মানে প্রথমে কেউ আমার যে এলাকার ভাইরা, সিনিয়র ভাইটাই যারা আছে, তার যখন হেডফোনে শোনাইলাম আমার রেকর্ড, আমি প্রথম রেকর্ড করা গান কিন্তু মেঘমিলন তো প্রথম অনেক আগে বানানো, কিন্তু রেকর্ড করছি রাফা ভাইয়ের স্টুডিওতে, অ্যাভয়েড রাফা মিউজিক করছে আর কি। এই অ্যালবামটার প্রথম গান ছিল কন্যা, ওইটা রেকর্ডিং করছে হচ্ছে আমি ড্রামসের যে চিকন মাইক্রোফোন আছে না, ওইটা ব্যান্ড দিয়ে বেঁধে, আচ্ছা রাফা ভাইয়ের চুলে ব্যান্ড দিয়ে বেঁধে আমি এটা রেকর্ড করছিলাম। আচ্ছা, মাইকের এত আমাদের অভাব ছিল তখন আর কি, তখন এত আপডেট মাইক্রোফোন আসেনি। যাই হোক, তো ওই তো প্রশ্ন নাকি যে সবার রিয়াকশন কেমন ছিল? তো এটা শোনার পর আর কি সবাই মানে কি আমি আমি কি বলে, মানে কেউ না, কি অদ্ভুত একটা কথা না যে আমার ফ্রেন্ড মানে রেকর্ড করার পর এমনি তো গাইছি ওটা খালি বলে, কিন্তু রেকর্ড করার পর তো জিনিসটা আরো পলিশড হয়ে গেছে না। তো যারা ফ্রেন্ডরা তো জানে, বাট যারা এলাকার ভাই দেখা যায় যে এইখানে একটা ঝামেলা লাগছে, ওই ভাইরা আসছে, এই কি হয়েছে এটা সেটা, তো তারা সবসময় এগুলোই করতে দেখছে আমার। গ্যাঞ্জাম ভাই, গ্যাঞ্জাম ভাই আর কি, সেটা পার্থ ভাই না ভাই, সে আবার মানে কিরকম সব কথা হ্যাঁ বলে আর কি, মানে মিস্টেরিয়াস আর কি। শুনি না, হ্যাঁ আমি কি, হ্যাঁ কি আমি গাইছি, কি আমি কি বলো তুমি গাইছো, মানে সে বিশ্বাসই করে না আর কি, এটা রিঅ্যাকশন। মানে অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স আপনার জীবনে রয়েছে। সবার ক্ষেত্রে হয়েছে, যারা কাছে জানে এটা ঠিক আছে, যারা জানে না তারা ট্রাস্টই করে না এটা। ভাই এই যে আপনি বলছিলেন যে ওই সময়টায় কতটা স্ট্রাগল, মানে এই যে মাইক্রোফোনটাকে একটা ডিফারেন্ট শেপ করে তারপর ইউজ করার যে ব্যাপারটা, বর্তমানে অনেকে আছে যারা আসলে সঙ্গীত করতে চায়, শুধু সঙ্গীত না বিভিন্ন অঙ্গনে বিভিন্ন কাজ করতে চায়, কিন্তু তারা একটা পারফেক্ট সেটআপ খুঁজে। এমন অনেক ছেলেমেয়েরাই আছে যারা সঙ্গীত শিল্পী হতে চায়, কিন্তু স্বপ্ন দেখে আগে আমার একটা ভালো স্টুডিও থাকতে হবে, আমার এটা থাকতে হবে, ওইটা থাকতে হবে, তারপর যে আমি গান করব। তাদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে? এটা খুবই ভুল ডিসিশন। এটা আমার কাছের একটা ছোট ভাই নিচে কিছুদিন আগে, ও আগে স্টুডিওর সব সেটআপ করছে, আমি বলছি তুমি সফটওয়্যার কি চালাতে পারো, মানে এই আমার এই অ্যান্সার পেয়ে যাবে সবাই। বলে না ভাই, কিন্তু এত টাকা দিয়ে এই যে কিবোর্ড, তারপর হেডফোন, এই মনিটর টনিটর এগুলো কেন কিনছো, তুমি তো সফটওয়্যার কাজটাই পারো না। এই আমি এফএল স্টুডিওতে কাজ করি, আমি সফটওয়্যার দেখা যায় যে বলতে গেলে কত সাল, 2005 সাল থেকে প্র্যাকটিস করি আমি এটা, ঠিক আছে। তারপরও আমি এটার হয়তো বা আমি সাজিদ সরকার যখন মিউজিক করে, আমার ফ্রেন্ড সাজিদ, তখন যখন ও কাজ করে আমার মনে কি আমি 20% খালি এটা পারি, আমি কিন্তু পুরো প্রপার মিউজিক কম্পোজিশন করি আর কি, কিন্তু আমি ওকে দিয়ে করাই কারণ ও আরো বেটার করে। তো আমি ওরা বললাম তো সফটওয়্যার পারো না, তাহলে তুমি কেন কিনলা, জিনিসগুলো নষ্ট হবে না, মাইক্রোফোন কিনছে, হেডফোন কিনছে, সো এগুলা শুধু প্রথমে এগুলো শিখতে হবে। যেমন আমি ছায়ানটের ক্লাসিক্যাল শিখছি, ওই দিক দিয়ে বাংলাদেশের নাম্বার 1 পিয়ানিস্ট রুমেল ভাই আমাকে পিয়ানো শিখেছে, একসাথে কিন্তু দুইটা শিখেছি, একটা ওয়েস্টার্ন ইস্টার্ন মিউজিক, দুইটার মধ্যে কিন্তু পুরো টোটাল আলাদা। শেখার তারপরে আমি একটা কিবোর্ড কিনছি, নিয়ে প্র্যাকটিস করছি, তারপর নর্মাল কিবোর্ড আর কি, পিএসআর ইয়ামাহার, মানে প্র্যাকটিস কিবোর্ড বলে, ওইটা দিয়ে প্র্যাকটিস করতাম আর রুমেল ভাইয়ের কাছে শিখতাম। তারপরে 2000 কত সাল, 2014 সাল যখন দিলা আমার বের হয়েছে, 14 সালে গিয়ে আমি স্টুডিও বানাইছি, তার নর্মাল একটা স্টুডিও, প্রয়োজনের তাগিদে। হ্যাঁ, মানে একটা মনিটর, সামনে স্ক্রিন, দুইটা সাউন্ড মনিটর, একটা মোটামুটি কিবোর্ড, যতটুকু লাগে। তারপরে যখন আস্তে আস্তে দরকার পড়ছে যে না আমার বাসার মানুষ চিন্তা করতে, আমি স্টুডিওর কেমন বা কি সুন্দর করে তারপরে আবার নতুন করে বানাইছি। তো এটা নেসেসারি না, আমারও কিন্তু প্রয়োজন নাই, আমি সাজিদকে দিয়ে মিউজিক করি, কিন্তু আমার বাসায় এসে মানুষ স্টুডিও দেখতে চাবেই, ভাই আপনার স্টুডিও একটু দেখি, এই জন্য।
আমার কিছু টুকটাক কাজ, টুকটাক এই মিউজিক বিট বানানো বা রেকর্ডিং, বা কেউ বিদেশ থেকে ট্র্যাক পাঠাই দিল, আমার মাইক্রোফোনে রেকর্ডিং করলাম, ঠিক আছে। এই মানে পুরো ফুল সেটআপই আছে, কিন্তু কথা হচ্ছে কি এই সেটআপ যদি একজন অ্যামেচার নেয়, ও শুধু শুধু নষ্ট করবে টাকা। শুধু শুধু নষ্ট করবে। তার মানে আগে সেটআপের পিছনে না দৌড়িয়ে আগে শিখতে হবে। স্কিলটাকে আগে গ্যাদার করতে হবে, শিখতে যেটা আসলে বর্তমানে অনেকের একটি অভাব রয়েছে। আমরা এবার আরেকটি মজা গেম সেগমেন্টে চলে যেতে চাই। এই সেগমেন্টটা খানিকটা মজা। এই ঝুড়িতে আমি এই বলের যতগুলো বল আছে সেগুলো নিয়ে নিচ্ছি, সবগুলো আমি নিয়ে নিব, এবং আপনাকে এখন ঝুড়িটা দিয়ে দেব। আর বলটা এখানে থাকবে, টেবিলে একটা ড্রপ করে বলগুলো এটার ভেতর ফেলতে হবে। তো কঠিন কাজ। খুব একটা কঠিন না। এর পাশাপাশি আমি কিছু প্রশ্ন করছি এখন আপনাকে, সেগুলো উত্তর দিতে হবে। আপনার ক্ষমতায় কোনটি সবচেয়ে অর্থহীন? ওখানে পড়লে হবে না, বলে পড়তে হবে। আপনার ক্ষমতা কোনটি সবচেয়ে অর্থহীন? একটা যদি না হয় মানুষ মানবে। প্রশ্ন আছে কিন্তু সাথে। কি? আপনার ক্ষমতা কোনটি সবচেয়ে অর্থহীন? আমার ক্ষমতা কোনটি সবচেয়ে অর্থহীন? কি ক্ষমতা থাকে না যে আপনার অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু ওটা আপনি কাজে লাগাচ্ছেন না, অর্থহীন একেবারে। মানে পাওয়ার? হ্যাঁ হ্যাঁ, মানে কোন পাওয়ারটা একেবারে অর্থহীন আপনার? পলিটিক্যাল। ওকে। জনসমক্ষে আপনার সাথে সবচেয়ে অপমানজনক ঘটনা কি ঘটেছে? অপমানজনক ঘটনা পর্যন্ত ওরকম ঘটে নাই। এটা বাবা, এটা আবার কি বল? সময়ের সাথে আপনার প্রেমের সংজ্ঞা কিভাবে বিকশিত হয়েছে? সময়ের সাথে প্রেমের সংজ্ঞা কিভাবে বিকশিত হয়েছে? করতেছো কঠিন কঠিন প্রশ্ন। আমি কি সময়ের সাথে প্রেমের সংজ্ঞা কিভাবে বিকশিত হয়েছে? প্রেমের সংজ্ঞা বিকশিত, প্রথম প্রেম কবে হয়েছে এটা? না না, মানে থাকে না যে সময়ের সাথে বাড়ছে। সাথে প্রেমের সংজ্ঞাটা পরিবর্তন হয়ে যায় না? আগে প্রেম মানে কি ছিল, এখন প্রেম মানে কি? এখন প্রেম মানে হচ্ছে গিয়ে, এখনকার জেনারেশনের প্রেম হচ্ছে গিয়ে এই ফেসবুক, কথা বলা। আপনার কাছে কি প্রেম মানে? এই তো একটা পেরেছেন। আমার কাছে প্রেম মানে হচ্ছে গিয়ে, এখন প্রেম করার তো বয়স নেই। আমার কাছে হচ্ছে প্রেম না, মানে বিয়ে করে ফেলা উচিত আর কি। ওকে। জীবনের সবচেয়ে অস্বাভাবিক উপহার আপনি কি পেয়েছেন? দুটো হয়েছে। কি প্রশ্ন শেষ হয়নি? না। আচ্ছা, জীবনের সবথেকে অস্বাভাবিক উপহার আপনি কি পেয়েছেন? অস্বাভাবিক? হ্যাঁ, আমার মামা আমাকে প্রথম কিবোর্ড কিনে দিয়েছিল। আচ্ছা, এটা অস্বাভাবিক ব্যাপার ছিল। অস্বাভাবিক ব্যাপার, কারণ আমি কিবোর্ড কি জিনিস জানতাম না। কি জিনিস আর কি জানতাম যে এটা প্লে হয় আর কি। আচ্ছা, আপনি কখনো অদ্ভুত হেয়ার স্টাইল করেছেন কি? অদ্ভুত হেয়ার স্টাইল একটা করছিলাম, মাথা পুরো টাক করে ফেলছিলাম, এটাই। আচ্ছা, এটাও একটু অদ্ভুত ব্যাপার। আমি মানে সচরাচর দাড়ি গাড়ি না, এটা ব্যাপারটা হচ্ছে মাথা টাক করছি, এটা অদ্ভুত ব্যাপার না। মাথার সাথে দাড়িও পুরো ক্লিন শেভ করছি, তো ওই লুকটা আমাকে কেমন লাগতে পারে? চেনা কষ্টকর। মানে আমি এই তো ক্লাস ছবি, সেই ছবি কি আমরা ফেসবুকে পাবো? অসম্ভব। আমরা কখনো দেখার অপেক্ষায় থাকবো সেই ছবি। আপনার সম্পর্কে সবচেয়ে পাগলাটে গুজব কি, যা আপনি কখনো শুনেছেন? পাগলাটে গুজব তো মানে ওই আম্মু বলে যে ও গান পাগল আর কি, মানে লাইক আম্মু আমাকে বকা দিচ্ছে, মিথ্যা শিখলে গানটা শোনা, আম্মু বকা দিচ্ছে, আমি গানটা আমি বারান্দা দ্বারা কি জানি চিন্তা করতে করতে মিথ্যা ওয়ার্ডটা আমার মাথা আসছে, যে আমার একটা গান আছে, আমার এই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে, তো এটা মাথা আসছে পর আমি কি মিথ্যা ওয়ার্ড দিয়ে কোনো একটা গান বানানো যায়, খুব সুন্দর তো ওয়ার্ডটা, আমি বসে ন্যাচারালি এটা আমার এইভাবে গান আসে আর কি, হঠাৎ করে লিফটের উপর উঠতে উঠতে একটা গান হয়ে গেছে আমার। বাহ। মানে লিফটের ওই যে থাকে না লিফটের যে দেয়ালের মধ্যে সাউন্ড বিট বাজায় আমি একটা গানের একটা মাথা বানিয়ে ফেলছি, মুখ বানিয়ে ফেলছি, এরকম হয়েছে। তো আমি জাস্ট বসে, আম্মু বকা দিচ্ছে, এটাই আমার পাগলা, আম্মু বকা দিচ্ছে, এই তুমি এটা করছো, নন্তর পুইরা গেল কবে, আমার গানটা সুন্দর না, আমি তোমার তখন কি বললাম, গানটা শুনাই, না এই গানটা হিট হবে, এরকম আর কি। দারুণ, আসলে এটা একটা খুব পাগলাটে ব্যাপার আপনার। ভাই, আপনি বলছিলেন যে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি গান বানিয়ে ফেলতে পারেন, তো আজকের এই এনভায়রনমেন্ট, এই মুহূর্তে বসে কোনো গান বানানো সম্ভব? অবশ্যই সম্ভব। 4 লাইন যদি শুনি। দেখে, তুমি তারা হয়ে গেলে ওই আকাশে, আমাকে ছেড়ে কেন চলে গেলে, আমি রাত হলে চেয়েছে তোমাকে খুঁজি, তুমি আমায় বলে দি কোনটা যে তুমি, আমি এখনো আগের মতো তোমায় ভালোবাসি।
ওয়াও তারা দেখে তারা দেখে এবং ওই যে একটু নাইট থিম দেখে। এটা মানে আমি তো পাবো এটা দিয়ে একটা গান বানাই ফেলবো। ওকে, আমি অপেক্ষায় আছি এই গানটা শোনার জন্য। এটা খুব স্পেশাল গান হবে আমার জন্য। সো ভাইয়া, এই মুহূর্তে জানতে চাই ভবিষ্যতে আসলে কি পরিকল্পনা করছেন? ভবিষ্যতে আমি কিছু র্যাপারদের নিয়ে কাজ করছি, বললাম তো যেমনটা already, বলেছিলেন। আরো কিছু র্যাপারদের কাজ করবো আর কি। একটা ছোট ভাই আছে গোল্ড কিউব, ওকে নিয়েও প্ল্যান আছে। ও অনেক অনেক ট্যালেন্টেড র্যাপার, অনেক সুন্দর লেখে, ওর অনেকগুলো গানই অনেক পপুলার আর কি, আমি আমার দেখা মতো আর কি, শোনা মতে। আর ওদেরকে নিয়ে প্ল্যান, আর বললাম তো নতুন দিন কিছু প্ল্যান। আর বাংলাদেশের মিউজিকটাকে ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করতে চাই। অলরেডি কিন্তু টি সিরিজ থেকে আমার একটা গান আসছে, রিলিজ হয়ে গেছে, ঠিক আছে, ভালোবাসা অকারণ। তো এটা সামনে আরো গান আসবে, যেহেতু বাংলাদেশের বাইরেও কাজ করা শুরু করছে। আমি চাই ইন্টারন্যাশনালি যেন আমাদের গান আরো ছড়ায় যায়, আরো ছড়িয়ে যাক, আরো সমৃদ্ধি লাভ। যেমন কোরিয়ান গান কিন্তু কি জানি ওপা গ্যাংনাম স্টাইল যে গানটা আর কি, ওটা কিন্তু ভাষা আমরা বুঝিনি, কিন্তু পছন্দ কিন্তু করছি। ডুবি ডুবি গানের সাথে আমি দেখছি যে ইন্ডিয়া, পাকিস্তান, বাইরের দেশে অনেক মানুষ এটা টিকটক করছে। Step, 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 step is on a stress. Shabbat high, super fit. Step, 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 super hit. গানের কিন্তু ভাষা বুঝে নেই, জার্মান থেকে টিকটক করছে, জার্মানি এবং বিশ্বের সর্বোচ্চ ভিউজ গানদের মধ্যে অন্যতম গান। হ্যাঁ অবশ্যই। আর ব্যাপারটা হচ্ছে আমি দেখলাম যে এটা টিকটক, আমি মানে আরো 1-2 বছর আগে দেখছি যে 1 কোটি প্লাস, মানে হ্যাশট্যাগ 1 কোটি। তো একটার মধ্যে ঢুকলে তো আরো অনেকগুলো থাকে, তো ওইটা ডাবল আর কি। তো অনেক প্রচুর এটা আর কি ইউসে। তো এটাই এইভাবেই চাই যে গানটা ছড়াই যায়, এবং গাছ শুয়ে বলেই মানে বাংলাদেশের বাইরে সব জায়গায় দিয়ে শুনে আর কি, বাংলাদেশি মানুষ যারা বাইরে থাকে আর কি, বাংলা ভাষাভাষী যারা আছে, আবার বাইরের দেশের মানুষ ওই সুরটা পছন্দ করে শুনে, এই আর কি। মানে গান যেন ছড়িয়ে যায় সর্বত্র, হ্যাঁ। সেটাই ভবিষ্যৎ পরিকল্পনা। ভাই, আমরা আলোচনা একেবারে শেষ প্রান্তে আছি। দর্শক যারা আছে তাদের যদি কিছু বলার থাকে। দর্শকদের সবসময় আমার পক্ষ থেকে সেলুট, অনেক ভালোবাসা। আর এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন, বাংলা গান শুনবেন, ভালো বাংলা গান শুনবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এর সাথে সাথে যে আজকের এই আয়োজনে এসেছেন, অনেক কিছু জানতে পেরেছি। এর পাশাপাশি স্টেপের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাধারণত বাইরে বের হলে কিংবা গানের জন্য যখন কনসার্টে দীর্ঘ সময় গান গেতে হয়, একটু কমফোর্টেবল জুতো আমাদের সবার পছন্দের তালিকায় থাকে। স্টেপ কিন্তু তখন একটি ভালো মাধ্যম হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো। থ্যাংক ইউ ভাইয়া, আপনার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাকে অনেক থ্যাংক ইউ। ভিউয়ার্স, স্টেপ প্রেজেন্ট স্টারবাস থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্ল্যামার্সের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।